হ্যালো স্টুডেন্টস, জেড জেড প্লাস ক্লাসেস বাংলার আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে কিন্তু আমরা আলোচনা করব, তোমরা জানো এখন আরআরবি গ্রুপ ডি এক্সাম চলছে। তো সেই গ্রুপ ডি এক্সামের যে সমস্ত জিকে এবং জিএস, জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্সের যে সমস্ত প্রশ্ন আসছে পরীক্ষায়, একদম অথেন্টিক প্রশ্ন, সেগুলোই কিন্তু আমরা অ্যানালাইসিস করবো এবং সেই প্রশ্নগুলো কিন্তু আমরা আলোচনা করবো এক্সট্রা ফ্যাক্টসের সাথে। তো চলো দেরি না করে শুরু করা যাক। তার ফলে কী হবে, নেক্সট শিফট যাদের রয়েছে তাদের কিন্তু হেল্প হবে। নেক্সট আরআরবির যে সমস্ত পরীক্ষা রয়েছে সেই সমস্ত পরীক্ষার্থীদের কিন্তু খুব হেল্প হবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন কী এসছে, এটা মেইনলি 4 আগস্টের এটা শিফট। কোন শিফট সেটা আমার মনে নেই, ঠিক, এটা 4 আগস্টের শিফট, ঠিক আছে। প্রথম প্রশ্ন কী বলেছে, হুইচ কান্ট্রি অর কান্ট্রিজ হোস্টেড দ্য আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2026। এবছর 2026-এ আইসিসি টি20 মেন্স ওয়ার্ল্ড কাপ কোন দেশ আয়োজন করেছিল? হয়েছিল ইন্ডিয়া আর শ্রীলঙ্কাতে, ঠিক আছে, যেখানে ইন্ডিয়া কিন্তু ভারত কিন্তু বিজয়ী হয়েছিল কনজিকিউটিভলি সেকেন্ড টাইম, ঠিক আছে। আর টোটাল ইন্ডিয়া কিন্তু 2007, 2024 আর 2026 এই তিনটে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ কিন্তু ইন্ডিয়া জিতে গেল। আয়োজক তো কিছু এক্সট্রা ফ্যাক্টস দেখে নিই। আয়োজক ছিল ভারত এবং শ্রীলঙ্কা। 7ই ফেব্রুয়ারি থেকে 8ই মার্চ 2026 অবধি কিন্তু চলেছিল এই টুর্নামেন্ট। মোট টিম ও ম্যাচ কটা হয়েছিল, মোট টোটাল 20টি দল ছিল এবং 55টি টোটাল ম্যাচ হয়েছিল। ভারত কিন্তু জিতেছিল ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে। ফাইনালের ভেন্যু কোথায় হয়েছিল? ফাইনাল এখন জানো যে ম্যাক্সিমাম যে সমস্ত ইম্পর্টেন্ট স্পোর্টস খেলার মানে ক্রিকেটের যে সমস্ত ইম্পর্টেন্ট ম্যাচেস হয় সেগুলো কিন্তু সব এখন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শিফট হয়ে গেছে গুজরাটে, আহমেদাবাদের। তো এই তোমার 2026-এর ফাইনালও কিন্তু হয়েছিল নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদে। সেরা খেলোয়াড়কে ছিল জসপ্রীত বুমরা কিন্তু হয়েছিল প্লেয়ার অফ দ্য ম্যাচ, আর সঞ্জু স্যামসন হয়েছিল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। তারপর টি20 বিশ্বকাপের ইতিহাস কি? আইসিসি টি20 বিশ্বকাপ প্রথম কিন্তু শুরু হয়েছিল 2007 সালে সাউথ আফ্রিকা, যেখানে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। কাকে হারিয়ে? পাকিস্তানকে হারিয়ে। ফরম্যাট কি? মেগা ইভেন্টে 20টি দলকে বিভিন্ন গ্রুপে ভাগ করে এবছর কিন্তু সুপার 8 এবং তারপর সেমিফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল এই বছর। তারপর 2 নম্বর প্রশ্ন কী বলেছে, হুইচ ব্যাটসম্যান ক্রিয়েটেড দ্য রেকর্ড ফর হিটিং দ্য মোস্ট নাম্বার অফ সিক্সেস ইন আ সিঙ্গেল সিজন ডিউরিং IPL 2026। মানে IPL 2026-এ কোন ব্যাটার বা ব্যাটসম্যান এক মরশুমে একটি সিজনে সর্বাধিক 6 মারার নতুন রেকর্ড করেছেন? সঠিক উত্তর হলো বৈভব সূর্যবংশী। বিহারের ইনি প্লেয়ার, আর যিনি খেলেন রাজস্থান রয়্যালসের হয়ে। এর আগে এই ম্যাক্সিমাম সিক্সের কিন্তু রেকর্ড সেটা কিন্তু ছিল ক্রিস গেইলের খাতায়, ঠিক আছে। রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশী 72টা 6 মেরেছে এইবার 2026 সিজনে। আর এই আগের যেই রেকর্ড ছিল সেটা হচ্ছে 2012 সালে যখন ক্রিস গেইল তার প্রাইমে ছিল, সেই সময় কিন্তু ক্রিস গেইল 59টি 6 মেরেছিল। আর ক্রিস গেইলের এই রেকর্ডটি ভেঙেছে বৈভব সূর্যবংশী, তিনি রাজস্থান রয়্যালসের প্লেয়ার। IPL 2026-এর চ্যাম্পিয়ন কে ছিল এই বছর? আরসিবি ছিল এই বছরের চ্যাম্পিয়ন, বারবার টানা দুবার আরসিবি কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে, ফাইনালে গুজরাট টাইটান্সকে হারিয়ে। অরেঞ্জ ক্যাপ সর্বাধিক রান যে করে তাকে অরেঞ্জ ক্যাপ দেওয়া হয়, তোমরা জানো। বৈভব সূর্যবংশী টোটাল করেছিল 776 রান। আর পার্পল ক্যাপ কে পেয়েছিল? সর্বাধিক উইকেট টেকার কাগিসো রাবাডা, সাউথ আফ্রিকার প্লেয়ার, 29টি উইকেট পেয়ে গুজরাট টাইটান্সের এই কাগিসো রাবাডা কিন্তু পার্পল ক্যাপ উইনার হয়েছিল। আর তোমরা জানো IPL-এ পুরো টুর্নামেন্টে সবথেকে বেশি রান সংগ্রহকে অরেঞ্জ ক্যাপ এবং সবথেকে বেশি উইকেট যে সংগ্রহ করে তাকে পার্পল ক্যাপ দেওয়া হয়। তারপর 3 নম্বর প্রশ্ন আমরা দেখে নিই, হু ইজ দ্য অথর অফ দ্য বুক টাইডস অফ টাইম, ভারতস হিস্ট্রি থ্রু মুরালস ইন পার্লিয়ামেন্ট। তো টাইডস অফ টাইম এই বইটির লেখিকা কে সেটা জানতে চেয়েছে। সঠিক উত্তর হলো সুধা মূর্তি। তোমরা জানো ইনফোসিসের যে কর্ণধার নারায়ণ মূর্তি তার স্ত্রী, তো তারই লেখা এই বই হলো টাইডস অফ টাইম। এবার সুধামূর্তির ব্যাপারে আমরা একটু জেনে নিই। তিনি কিন্তু ভারতের যে উপরাষ্ট্রপতি শ্রী সিপি রাধাকৃষ্ণন ছিলেন, তখন কিন্তু নতুন দিল্লি যে সংবিধান সদন, আগের যে পুরনো সংবিধান সদন ছিল বা পার্লামেন্ট ছিল, সেখান থেকে কিন্তু এই বইটি, এই টাইডস অফ টাইম, এই বুকটি কিন্তু পাবলিশ করা হয়েছিল। বিষয়বস্তু কি? সংবিধানের সদনে দেওয়ালে থাকা 58টি ঐতিহাসিক যেই ভিত্তিচিত্র বা মুরাল, এর সাহায্যে সিন্ধু সভ্যতা থেকে আধুনিক ভারতের যে ইতিহাস, সেই ইতিহাসটাকে কিন্তু তুলে ধরেছে সুধামূর্তি তার টাইডস অফ টাইম বইটির মাধ্যমে। আর কে প্রকাশ করেছে? লোকসভা সেক্রেটারিয়েট বা লোকসভা সচিবালয় কিন্তু এই বইটি প্রকাশ করেছিলেন। সুধামূর্তি একজন প্রখ্যাত লেখিকা, সমাজসেবী, ইনফোসিসের ফাউন্ডেশনের প্রাক্তন চেয়ারপারসন এবং 2024 সালে কিন্তু তিনি রাজ্যসভার সদস্য হিসাবে মনোনীত হয়েছিলেন। এখনও তিনি মেম্বার অফ পার্লামেন্ট রাজ্যসভার। তারপর পরের প্রশ্ন কী বলেছে, 4 নম্বর প্রশ্ন, হুইচ ইন্ডিয়ান ফিমেল বক্সার ওয়ান দ্য গোল্ড মেডেল ইন দ্য 51 ক্যাটাগরি অ্যাট দ্য
অ্যাট দ্য ওয়ার্ল্ড বক্সিং কাপ ফাইনাল। বিশ্ব বক্সিং কাপ ফাইনালে কোন ভারতীয় মহিলা 51 কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছে? সঠিক উত্তর হল নিখাত জারিন। নিখাত জারিনও খুব ইম্পর্টেন্ট একজন বক্সার, বারবার প্রশ্ন আসে এবং ইনি বিভিন্ন জায়গায় কিন্তু জেতেন, বিভিন্ন টুর্নামেন্ট জিতেছেন। তো পদক বিজয়ী হয়েছেন ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপে নিখাত জারিন। ফাইনালে চাইনিজ তাইপিয়ের গুও ই শুয়ানকে 5-0 ব্যবধানে হারিয়েছেন। আর আয়োজক স্থল এবছরের এইটা কোথায় আয়োজিত হয়েছিল? ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ ভারতীয় তোমার আয়োজিত হয়েছিল ভারতের গ্রেটার নয়ডা, উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় কিন্তু আয়োজিত হয়েছিল এই ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ 2026। আর নিখাত জারিন কিন্তু তেলেঙ্গানা, বিশেষত হায়দ্রাবাদের একজন স্টার বক্সার। বিশ্ব মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপের একাধিক কিন্তু স্বর্ণপদক এনে জিতেছেন। তারপর 5 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো, বলেছে হুইচ স্কিম হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন 2026 টু প্রোভাইড ক্যাশলেস ইমার্জেন্সি মেডিকেল অ্যাসিস্ট্যান্স টু রোড অ্যাক্সিডেন্ট ভিকটিমস। সড়ক দুর্ঘটনায় যারা আহত হয় সেই আহতদের বিনামূল্যে জরুরি চিকিৎসা দিতে ভারত সরকার 2026 সালে কোন প্রকল্প চালু করেছে? সঠিক উত্তর হলো পিএম রাহাত স্কিম। পিএম রাহাত স্কিম কিন্তু তোমার ভারত সরকার চালু করেছে সড়ক দুর্ঘটনায় আহতদের বিনামূল্যে জরুরি চিকিৎসা দিতে, ইমার্জেন্সি চেক আপ করার জন্য, ইমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য। তো এই পিএম রাহাতের ফুল ফর্ম কি? পিএম রাহাতের ফুল ফর্মটা মনে রাখবে, প্রাইম মিনিস্টার রোড অ্যাক্সিডেন্ট ভিকটিমস হসপিটালাইজেশন অ্যান্ড অ্যাসিওর্ড ট্রিটমেন্ট। উদ্দেশ্য কি? গোল্ডেন আওয়ার, মানে দুর্ঘটনার প্রথম 1 ঘন্টা যেটা খুব ক্রিটিক্যাল আওয়ার, এই টাইমের মধ্যে দুর্ঘটনায় আহতদের ক্যাশলেস, কোনো রকম পয়সা, ক্যাশলেস মানে ক্যাশ পয়সা দিতে হবে এমন কোনো ব্যাপার নেই, ক্যাশলেস পরেও পয়সা দিতে পারবে ক্রেডিট সিস্টেমে, ক্যাশলেস এবং জরুরি চিকিৎসা প্রদান করাই হচ্ছে কি এই স্কিমের উদ্দেশ্য, পিএম রাহাত স্কিমের উদ্দেশ্য। গোল্ডেন আওয়ার কি? আঘাত পাওয়ার পর প্রথম যে 60 মিনিট সেটাকে গোল্ডেন আওয়ার বলা হয়। এই সময় দ্রুত চিকিৎসা পেলে রোগীর বেঁচে থাকার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। 6 নম্বর প্রশ্ন কী বলেছে? হু অ্যাপিয়ার্ড অন দ্য টাইম 100 লিস্ট অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল ফর হিজ 14th টাইম ইন 2026? 2026 সালে কোন ব্যক্তি 14 বারের মতো, মানে কনজিকিউটিভলি 14 টাইমস বিশ্বের যে 100 জন প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করে টাইমস ম্যাগাজিন, সেখানে তিনি 14তম বার কিন্তু স্থান পেয়েছেন। সেটা হলো শি জিনপিং, চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং। রেকর্ড 14তম বার কিন্তু চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং এই টাইমস ম্যাগাজিনের 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপলের লিস্টে কিন্তু জায়গা করে নিয়েছে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। আর একমাত্র ভারতীয় অভিনেতা যে এবছর কিন্তু যে তোমার টাইমস 100 ইনফ্লুয়েন্সিয়াল পিপলের লিস্টে জায়গা করে নিতে পেরেছে সে হলো রণবীর কাপুর, একমাত্র ভারতীয় অভিনেতা। আর প্রযুক্তি খাত বা টেকনোলজির ক্ষেত্রে সুন্দর পিচাই, গুগলের সিও কিন্তু সুয়েন নামেও কিন্তু এই লিস্টে রয়েছে। আর নেপাল থেকে বালেন্দ্র শাহ বা বালেন শাহ বলা হয়, একজন তরুণ রাজনীতিবিদ এবং নেপালের তরুণ প্রধানমন্ত্রী, তার নামও কিন্তু এই টাইমস 100 ইনফ্লুয়েন্সিয়াল পিপলস লিস্টে কিন্তু রয়েছে। ইন হুইচ সিটি ডিড ইন্ডিয়ান রেলওয়ে ইনঅগ্রেটেড দ্য চিরাগ অন May 25, 2026? মানে 2026 সালের 25শে মে ভারতীয় রেল কোন শহরে চিরাগ কেন্দ্র উদ্বোধন করেছে? হায়দ্রাবাদ। সেকেন্দ্রাবাদে কিন্তু এই চিরাগ কেন্দ্র উদ্বোধন করেছে ইন্ডিয়ান রেল। চিরাগের ফুল ফর্ম কি? সেন্টার ফর HR ইনফরমেশন সিস্টেম রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স ইন গভর্নেন্স। উদ্দেশ্য কি? AI এবং ML, বা ML মানে হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর ML হলো মেশিন লার্নিং। এই প্রযুক্তির মাধ্যমে রেল কর্মচারীদের বিভিন্ন যে সমস্ত ডেটা আছে সেগুলো বিশ্লেষণ করা এবং তাদের প্রশিক্ষণ দেওয়া, ট্রেনিং দেওয়া, এটাই হচ্ছে গিয়ে এর কাজ, চিরাগের কাজ। উদ্বোধন কে করেছিলেন? রেলওয়ে বোর্ডের অতিরিক্ত সদস্য শ্রীমতী VG ভুমা কিন্তু উদ্বোধন করেছিলেন এই চিরাগের। আর সঞ্চালনা প্রতিষ্ঠান কে করেছেন? সঞ্চালনা কে করে এটার? IRIFM, ইন্ডিয়ান রেলওয়ে ইনস্টিটিউট অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কিন্তু এর সঞ্চালনা করে। আর লক্ষ্য কি? 2028 সালের মে মাসের মধ্যে এটি পুরোপুরি কার্যকর করা হবে, এই চিরাগ সিস্টেমকে, ঠিক আছে, চিরাগ কেন্দ্রগুলোকে পুরোপুরি কার্যকর করা হবে। তারপর 8 নম্বর প্রশ্ন দেখে নি কী বলেছে, নবগঠিত জাতীয় দন্ত চিকিৎসা কমিশন, হোয়াট ইজ দ্য প্রিভিয়াস নেম অফ দ্য নিউলি কনস্টিটিউটেড ন্যাশনাল ডেন্টাল কমিশন? নবগঠিত জাতীয় দন্ত কমিশন যেটা NDC, এর আগে কী নাম ছিল এর? ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া কিন্তু ছিল NDC এর পূর্ববর্তী নাম। NDC মানে হলো ন্যাশনাল ডেন্টাল কমিশন, আগে কিন্তু নাম ছিল ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া, মনে রাখবে। 19শে মার্চ 2026 সালে এই কিন্তু এই নামটা চেঞ্জ হয়েছে। 2026 19শে মার্চ কী হয়েছে? 1948 সালে যেই ডেন্টিস্ট অ্যাক্ট ছিল, TCI ডেন্টিস্ট অ্যাক্ট, সেটা ভেঙে দেওয়া হয় এবং নতুন ন্যাশনাল ডেন্টাল কমিশন NDC গঠন করা হয়। হুইচ মিনিস্ট্রি রিলিজেস দ্য SDG বুলেটিনস টাইটেল প্ল্যানেট ইন ফোকাস অ্যান্ড ডেলিভারিং প্রসপারিটি অ্যাট স্কেল? প্ল্যানেট ইন ফোকাস এবং ডেলিভারিং প্রসপারিটি অ্যাট স্কেল এই নামের
এই শিরোনামের এসডিজি বুলেটিন কোন মন্ত্রণালয় দ্বারা প্রকাশ করা হয়েছে রিসেন্টলি? সঠিক উত্তর হলো পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, MOSPI। এই মন্ত্রণালয়ের দ্বারা কিন্তু এই এসডিজি সেলফ সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে বুলেটিন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট উইথ গ্রোথ, ঠিক আছে, এই বুলেটিন, এই থিমের ওপর যে বুলেটিন দুটো, প্ল্যানেট অন ফোকাস আর ডেলিভারিং প্রসপারিটি অ্যাট স্কেল, কিন্তু এই মিনিস্ট্রির দ্বারা লঞ্চ করা হয়েছে। 18 মার্চ 2026 পাটনায় বিহারে কিন্তু এই তোমার দুটো বুলেটিন লঞ্চ করা হয়। মূল ভিত্তি কি? জাতীয় সংঘ 2030-এর যে এজেন্ডা, সেই এজেন্ডার 5টা স্তম্ভ হলো সাস্টেনেবল ডেভেলপমেন্টের 5টা স্তম্ভ হলো পিপল, প্ল্যানেট, প্রসপারিটি, পিস আর পার্টনারশিপ। তো এটাকেই ভিত্তি করে এর ওপর কিন্তু জোর দিয়ে এই দুটো বুলেটিন প্রকাশ করা হয়েছে। প্ল্যানেট ইন ফোকাস প্রধানত এসডিজি সেলফ ডেভেলপমেন্ট উইথ গ্রোথ 6, 12, 13, 14, 15-এর ওপর জোর দেওয়া হয়েছে। এগুলো বিভিন্ন পয়েন্ট রয়েছে জাতিসংঘ বা ইউনাইটেড নেশনসের এজেন্ডায়, তো এগুলোর ওপর জোর দেওয়া হয়েছে। হুইচ ইন্ডিয়ান প্যারা অ্যাথলিট হ্যাজ বিন অনার্ড উইথ দ্য প্রেস্টিজিয়াস পদ্মশ্রী অ্যাওয়ার্ড 2026? পদ্মশ্রী থেকেও কিন্তু কোয়েশ্চেন আসছে। 2026 সালে কোন ভারতীয় প্যারা অ্যাথলিটকে সম্মানজনক পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছে? সঠিক উত্তর হলো প্রবীণ কুমার। প্রবীণ কুমার কিন্তু একজন প্যারা হাই জাম্পার, যিনি উত্তরপ্রদেশের একজন অ্যাথলিট, প্রবীণ কুমার, যিনি এবছর পদ্মশ্রী পেয়েছে 2026 সালে, ঠিক আছে। আর অন্যান্য পদ্ম পুরস্কার প্রাপকের যারা স্পোর্টস বিভাগ থেকে পেয়েছে তাদেরও একবার এক নজরে দেখে নিই। পদ্মভূষণ পেয়েছে বিজয় অমৃতরা, যিনি টেনিসের খুব বিখ্যাত প্লেয়ার। পদ্মশ্রী পেয়েছেন রোহিত শর্মা, ক্রিকেটার। হরমনপ্রীত কৌর, ইন্ডিয়ান মহিলা ক্রিকেট টিমের কিন্তু ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর, ইনিও তোমার পদ্মশ্রী পেয়েছে। তারপর সবিতা পুনিয়া, হকি প্লেয়ার সবিতা পুনিয়াও কিন্তু পেয়েছে পদ্মশ্রী। বলদেব সিং, হকি কোচ, ইনিও পদ্মশ্রী পেয়েছে কোচিংয়ের জন্য। ভগবান দাস রায়কুয়ার, মার্শাল আর্টের জন্য পদ্মশ্রী পেয়েছে। কে পজনা নিভেল, ইনি কিন্তু সিলাম্বাম তোমার স্পোর্টসের জন্য, এটা এক ধরনের সিলাম্বাম হচ্ছে এক ধরনের লাঠি খেলা টাইপের এক ধরনের স্পোর্ট, ঠিক আছে। তো এতে কিন্তু কে পজনা নিভেল কিন্তু তোমার পদ্মশ্রী পুরস্কার পেয়েছে। আর ভ্লাদিমির মেস্তভিরিশেলভি, একটু তোমার রাশিয়ান টাইপের নাম, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে প্রোনাউন্স করতে, কিন্তু মনে লাগবে ভ্লাদিমির মেস্তভিরিশেলভি। ইনি কিন্তু রেসলিং কোচ, মরণোত্তর মানে মারা যাওয়ার পর পস্থুমাসলি কিন্তু ইনি পদ্মশ্রী পেয়েছেন। আর এই ভ্লাদিমির শিলভি কিন্তু জর্জিয়া থেকে বিলং করে, তিনি জর্জিয়ান নেশনের, জর্জিয়ার লোক, ভারতে এসে কিন্তু তিনি কুস্তির কোচ হয়েছিলেন, রেসলিং কোচিং করেছিলেন, তো সেই জন্য তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছে। নেক্সট আমরা দেখে নিই 11 নম্বর প্রশ্নে কী বলেছে। 11 নম্বর প্রশ্ন বলেছে 20 মে 2026 সালে রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO যেটা কর্তৃক এগ্রিকোলা মেডেল দেওয়া হয়েছে একজন ভারতীয়কে। এই অপশান রয়েছে, অপশানের মধ্যে জিজ্ঞেস করেছে কাকে সেই মেডেল দেওয়া হয়েছে। FAO জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা থেকে এগ্রিকোলা মেডেল কাকে দেওয়া হয়েছে নরেন্দ্র দামোদর মোদিকে। নরেন্দ্র মোদিকে কিন্তু এই মেডেল দেওয়া হয়েছে, এগ্রিকোলা মেডেল, মনে রাখবে এগ্রিকোলা মেডেল কাকে দেওয়া হয়েছে? নরেন্দ্র মোদিকে। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সদর দপ্তর কিন্তু ইটালির রোমে অবস্থিত। খাদ্য নিরাপত্তা এবং কৃষির উন্নয়নের অবদানের জন্য বিশেষ ব্যক্তিদেরই এগ্রিকোলা মেডেল দেওয়া হয়। হোয়াট ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ দ্য জন বিশ্বাস অ্যামেন্ডমেন্ট ফর প্রভিশনস বিল? জনবিশ্বাস নামক যে একটা সংশোধনী বিল 2026 এসছে, তার মূল উদ্দেশ্যটা কী সেটা জানতে চাওয়া হয়েছে। তার মূল উদ্দেশ্য হলো ট্রিটিং মাইনর ক্রিমিনালস অফেন্সেস অ্যাজ সিভিল রং অ্যান্ড রিডিউসিং জুডিশিয়াল বার্ডেন। মানে ছোটোখাটো যে সমস্ত অপরাধ সেগুলোকে তুলে দিয়ে সেগুলোকে কী করা হয়েছে, সিভিল রং হিসাবে গণ্য করা হবে, এবং যাতে এই সমস্ত কিছু কাজের মাধ্যমে, এগুলোর মাধ্যমে আদালতের বোঝা কমানো হয়, সেটাই হচ্ছে কি এই বিলের মুখ্য উদ্দেশ্য। এটি 29টি কেন্দ্রীয় আইনের 784টি বিধানে সংশোধন আনবে এই বিলটি। আইন লঙ্ঘনে জরিমানা প্রতি 3 বছরে 10% করে বৃদ্ধি পাবে, এটাই হচ্ছে গিয়ে এর মূল লক্ষ্য। তারপর বলেছে দ্য মেইডেন ফ্লাইট ট্রায়াল অফ তারা, ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজিনিয়াস মডিউলার রেঞ্জ এক্সটেনশন অ্যান্ড গ্লাইড ওয়েপেন ওয়াজ সাকসেসফুলি কন্ডাক্টেড বাই। তারা নামক ভারতের প্রথম স্বদেশী পদ্ধতিতে তৈরি গ্লাইডিং অস্ত্র এক ধরনের, এর সফল পরীক্ষা কার দ্বারা পরিচালনা করা হয়েছে? এটা হচ্ছে DRDO এবং ইন্ডিয়ান এয়ারফোর্স মিলিতভাবে কিন্তু এই তারা নামক মেইডেন ফ্লাইট ট্রায়াল কিন্তু দিয়েছে, ফ্লাইটের ট্রায়াল। তারা নামক এই ইন্ডিজিনিয়াস মডিউলার রেঞ্জ এক্সটেনশন অ্যান্ড গ্লাইড ওয়েপেন এর কিন্তু সফল পরীক্ষা পরিচালন করেছে DRDO আর ইন্ডিয়ান এয়ারফোর্স মিলে। 7 মে 2026 সালে উড়িষ্যার যে উপকূলবর্তী এলাকা জাগুয়ার ফাইটার জেট ব্যবহার করা হয় এই
তোমার তারার নামক যেই ওয়েপেন এটাকে টেস্ট করার জন্য। তারার পূর্ণরূপ কি? ট্যাকটিক্যাল অ্যাডভান্স রেঞ্জ অগমেন্টেশন, মনে রাখবে, ট্যাকটিক্যাল অ্যাডভান্সড রেঞ্জ অগমেন্টেশন। আর কোথায় ডিজাইন করা হয়েছে এটা? রিসার্চ সেন্টার ইমারত, যেটা RCI রিসার্চ সেন্টার ইমারত হায়দ্রাবাদে কিন্তু এটি পুরো ডিজাইন করা হয়েছে, বিল্ড করা হয়েছে। তারপর 14 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, হুইচ এজ দ্য 14 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, হুইচ ইজ দ্য লেটেস্ট ফুলি ডেভেলপড ভার্সন অফ ইন্ডিজিনিয়াস UAV লঞ্চড প্রিসিশন গাইডেড মিসাইল ডেভেলপড বাই DRDO। UAV তার DRDO দ্বারা দ্রোণ বা UAVর জন্য তৈরি নিখুঁত ক্ষেপণাস্ত্রের সর্বশেষ সংস্করণ কোনটি? UAV মানে হচ্ছে কি আনম্যানড আর্মড ভেহিকেল, আনম্যান যেটার মধ্যে কোনো মানুষ বা পাইলট থাকে না, সেই ধরনের যে সমস্ত ওয়েপেন তাদের বলা হয় UAV ওয়েপেন। তো এরকম একটা UAV ওয়েপেন তোমার DRDO দ্বারা বানানো হয়েছে, এবং এটাকে তোমরা জানো ডিফেন্সের সব কিছুই কিন্তু সমস্ত কিছু অস্ত্রই কিন্তু টাইমের সাথে সাথে আপগ্রেডেশন করা হয়। তো লাস্ট আপগ্রেড কী সেটাই জিজ্ঞেস করেছে। DRDO দ্বারা যে UAV লঞ্চ প্রিসাইজ গাইডেড মিসাইল রয়েছে তার একদম লেটেস্ট এবং ফুললি ডেভেলপড ভার্সনটা কি? তার নাম হলো ULPGM ভার্সন 3, ULPGM ভার্সন 3, ঠিক আছে? মানে এর ফুল ফর্ম কি? আনম্যানড এরিয়াল ভেহিকেল লঞ্চড প্রিসিশন গাইডেড মিসাইল ভার্সন 3। পরীক্ষণ স্থল কোথায় এটা তোমার টেস্ট করা হয়েছে? কুরনুল টেস্ট রেঞ্জ, অন্ধ্রপ্রদেশের কুরনুল টেস্ট রেঞ্জে কিন্তু এটা টেস্ট করা হয়েছে। ইন্টিগ্রেশন নিউ স্পেস রিসার্চ অ্যান্ড টেকনোলজি বেঙ্গালুরু, এখানে কিন্তু এটা পুরো এই জিনিসটা তৈরি করা হয়েছে। এই ULPGM কিন্তু ডিজাইন এবং বানানো, ম্যানুফ্যাকচারিং সব কিন্তু এখানেই হয়েছে, নিউ স্পেস রিসার্চ অ্যান্ড টেকনোলজিস। এর রেঞ্জ কত? রেঞ্জ আর ওয়ারহেড সর্বোচ্চ 10 কিলোমিটার হচ্ছে কি এর রেঞ্জ, আর পেনিট্রেশন ক্লাম্প ব্লাস্ট নামক ওয়ারহেড যুক্ত, মানে কোনো ধরো বড় একটা ট্যাঙ্ক রয়েছে, সেই ট্যাঙ্ককে পেনিট্রেট করে ঢোকার পর সেটা ব্লাস্ট করবে, মানে এত খতরনাক এই ধরনের মানে UAV মিসাইলগুলো। সর্বোচ্চ 10 কিলোমিটার রেঞ্জের মধ্যে এটা কিন্তু কাজ করবে। তারপর পরের প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, দ্য ইকোনমিক সার্ভে অফ ইন্ডিয়া ইজ প্রেজেন্টেড ইন পার্লামেন্ট জাস্ট বিফোর দ্য অ্যানাউন্সমেন্ট অফ দ্য, ভারতের অর্থনৈতিক সমীক্ষা সংসদে কিসের ঠিক আগে পেশ করা হয়? এটা হচ্ছে কি ইউনিয়ন বাজেটের আগে কিন্তু ইকোনমিক সার্ভে পেশ করা হয় ভারতের। এটি অর্থ মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স বা DEA এর অর্থনৈতিক বিভাগ দ্বারা মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা CE এর তত্ত্বাবধানে তৈরি হয়। ইকোনমিক সার্ভেটা পেশ করা হয়, তার উপরেই কিন্তু সেটাই অ্যানালাইজ করে ইউনিয়ন বাজেট পেশ করা হয়। উইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ আ স্টেট লেভেল অ্যান্টি করাপশন ক্যাম্পেইন নেম প্রজেক্ট জিরো? কোন রাজ্য সরকার প্রজেক্ট জিরো নামক দুর্নীতি বিরোধী অভিযান চালু করেছে? সঠিক উত্তর হচ্ছে কেরালা। কেউ যদি করাপশনের কোনো ভিডিও প্রমাণ দেয় তাহলে তাকে 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। বিখ্যাত অভিনেতা নিভিন পৌলিকে প্রথম ভিজিলেন্স কমান্ডো ঘোষণা করা হয়েছে। 17 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ইন হুইচ কান্ট্রি ওয়াজ দ্য 13th APFSD হেল্ড ইন ফেব্রুয়ারি 2026? 2026 সালে ফেব্রুয়ারিতে 13তম APFSD কোন দেশে অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে থাইল্যান্ডে। এবার যেখানে APFSD কি, এটা কিন্তু তোমার UNESCAP দ্বারা আয়োজিত হয় এই APFSD। এবার 18 নম্বর প্রশ্ন কি বলেছে, 2026-27 যে বাজেট, সেই বাজেটে ISM 2.0 এই স্কিমটার জন্য বরাদ্দকৃত যে 1,000 কোটি টাকার এর মূল উদ্দেশ্য কী? মানে জানতে চাইছে ISM 2.0 1,000 কোটি টাকা যে বরাদ্দ করা যায় সেটার মূল উদ্দেশ্য কী? টু ট্রান্সফর্ম ইন্ডিয়া ইনটু সেলফ সাস্টেনেবল গ্লোবাল সেমিকন্ডাক্টর হাব, ভারতকে একটি স্বনির্ভর সেমিকন্ডাক্টর হাব হিসাবে গড়ে তোলা কিন্তু হচ্ছে গিয়ে এই ISM 2.0 এর মূল লক্ষ্য, যার জন্য 1,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম বানানো হচ্ছে গিয়ে 2026-27 সংশোধিত বাজেটের একটা তোমার গোল, তার জন্য কিন্তু 8,000 কোটি টাকা নিয়োগ করা হয়েছে পুরো সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম বানানোর জন্য। আর এই সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম তোমার মিশনের আন্ডারেই কিন্তু একটা স্কিম হচ্ছে গিয়ে ISM 2.0 স্কিম। আর সেমিকন 2.0 জন্য একটা দীর্ঘমেয়াদী বাজেট পেশ করা হয়েছে, সেটা হচ্ছে গিয়ে 1.72 লাখ কোটি টাকার। মন্ত্রণালয় এগুলো কোন মন্ত্রণালয়ের আন্ডারে হচ্ছে? MEITY মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স এবং যে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, তার আন্ডারে কিন্তু এই সমস্ত
কাজগুলো হচ্ছে। নেক্সট প্রশ্ন দেখে নিই, 19 নম্বর প্রশ্ন কী বলছে। দ্য JCM আন্ডার আর্টিকেল 6.2 অফ দ্য প্যারিস অ্যাগ্রিমেন্ট ইজ বিটুইন হুইচ টু কান্ট্রিজ। প্যারিস চুক্তির যে অনুচ্ছেদ 6.2 এর অধীনে JCM কোন দুই দেশের মধ্যে একটা স্বাক্ষরিত একটি দ্বিপাক্ষিক চুক্তি। এটা হচ্ছে কি প্যারিস অ্যাগ্রিমেন্টে যে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল JCM নিয়ে, সেটা হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড জাপান, ভারত ও জাপানের মধ্যে। নোডাল মন্ত্রণালয় কী ছিল? MOEFCC, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। What was the primary focus of the National Symposium on Minorities Welfare held on May 14, 2026? 14 মে 2026 অনুষ্ঠিত সংখ্যালঘু কল্যাণ সম্পর্কিত সেমিনারের মূল উদ্দেশ্য কী ছিল? মূল উদ্দেশ্য ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে এই ক্ষেত্রে ইউজ করা, কৃত্রিম বুদ্ধিমত্তাকে ইউজ করা মাইনরিটি ওয়েলফেয়ারের জন্য। তারপর দেখো কী বলেছে 21 নম্বর প্রশ্ন। হুইচ এনজাইম ইজ সেক্রেটেড বাই দ্য স্টমাক ফর দ্য ডাইজেশন অফ প্রোটিনস। প্রোটিনের পরিপাকের জন্য কোন এনজাইম নিঃসৃত হয়? সেটা সবাই জানো তোমরা, পেপসিন নামক এনজাইম কিন্তু নিঃসৃত হয় প্রোটিনের পরিপাকের জন্য। পাকস্থলীর যে চিফ সেল, সেই চিফ সেল থেকে কিন্তু প্রথমে নিষ্ক্রিয় পেপসিনোজেন নিঃসৃত হয়, যা হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl এর সংস্পর্শে এসে রিঅ্যাক্ট করে সেটা পেপসিনে পরিণত হয়। আর ট্রিপসিন নামক তোমার যেই এনজাইম রয়েছে সেটা অগ্নাশয় বা প্যানক্রিয়াস থেকে নির্গত হয় এবং ক্ষুদ্রান্তে যেই প্রোটিন থাকে সেটা হজম করতে সাহায্য করে। অ্যামাইলেজ কার্বোহাইড্রেট বা স্টার্চ হজমে সাহায্য করে। অ্যামাইলেজ নামক এনজাইম লাইপেজ করে ফ্যাট বা চর্বি ভাঙতে সাহায্য করে। তারপর 22 নম্বর প্রশ্ন কী বলেছে। হুইচ সিম্বল রিপ্রেজেন্টস আ রিওস্ট্যাট, ভ্যারিয়েবল রিওস্ট্যাট। রিওস্ট্যাটের ব্যাপারে জানো, রিওস্ট্যাট হচ্ছে কি রেজিস্ট্যান্স দিয়ে তৈরি করা হয়। রিওস্ট্যাট একটা মেশিন রেজিস্ট্যান্স মাপার জন্য। তো রিওস্ট্যাট যেটা একটা পরিবর্তনশীল রোধ, এর প্রতীক কী? এটা কোন সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? জিগজ্যাগ লাইন উইথ অ্যান অ্যারো ড্রন অ্যাক্রস অর ওভার ইট। জিগজ্যাগ রেখার ওপর তীর চিহ্ন দিয়ে কিন্তু এটা তোমার রিপ্রেজেন্ট করা হয়, যেরকম এই ছবিতে দেখতে পাচ্ছ তোমরা। তো রিওস্ট্যাট কি? রিওস্ট্যাট হচ্ছে একটি বর্তনীতে বিভব পার্থক্য বা বিভব প্রভেদ, ভোল্টেজ ডিফারেন্স পরিবর্তন না করে কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহের মান নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয় এই রিওস্ট্যাট। চলো নেক্সট প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন কী বলছে। অ্যাট হোয়াট পজিশন ইজ দ্য কাইনেটিক এনার্জি অফ আ পার্সন রাইডিং সুইং ইন দ্য হাইয়েস্ট। দোলনায় দোল খাওয়া ব্যক্তির গতিশক্তি কোন অবস্থানে সব থেকে বেশি থাকে? যা পেন্ডুলামের তোমরা এক্সাম নিতে পারো। পেন্ডুলামের কোন অবস্থায় পেন্ডুলামের তোমার গতিশক্তি সব থেকে বেশি থাকে? হোয়েন ইট পাসেস থ্রু দ্য লোয়েস্ট মিন পজিশন, সব থেকে নিচু মধ্যবর্তী স্থান অতিক্রম করার সময় কিন্তু এর যে গতিশক্তি সেটা কিন্তু সব থেকে বেশি থাকে। শক্তি সংরক্ষণ সূত্র দিয়ে এটা আমরা এক্সপ্লেন করতে পারি। সর্বোচ্চ বিন্দুতে স্থিতিশক্তি PE বা পোটেনশিয়াল এনার্জি MGH সর্বাধিক এবং গতিশক্তি শূন্য হয়ে যায়। মানে তোমার পেন্ডুলাম, তোমরা জানো পেন্ডুলাম কীভাবে দোলে? মাঝখানে থাকে। পেন্ডুলাম যখন সুইং করে তখন একবার এখানে যায়, একবার এখানে যায়। তো এই যে পজিশান, এই দুটো যেই পজিশান সাইডের, এই দুই পজিশানে কিন্তু সব থেকে বেশি থাকে এদের তোমার গতিশক্তি শূন্য হয়ে যায়। এখানে গতিশক্তি শূন্য হয়ে যায়, আর তোমার স্থিতিশক্তি কিন্তু সব থেকে বেশি থাকে। যখন দোলনাটি একদম নিচে নামে তখন স্থিতিশক্তি শূন্য হয়ে যায়। যখন একদম নিচে নামে, মানে যখন একদম মিডল পজিশনে থাকে, তখন এর স্থিতিশক্তি কিন্তু 0 থাকে, কিন্তু এর গতিশক্তি সব থেকে ম্যাক্সিমাম থাকে। গতিশক্তির ফর্মুলা যেন কাইনেটিক এনার্জি 12 mv² রূপান্তরিত হয়। তাই সর্বনিম্ন বিন্দুতে বেগ এবং গতিশক্তি দুটোই কিন্তু সর্বোচ্চ হয়। ইন হুইচ কন্ডিশন ডাজ দ্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ MA or simple mechanic machine have a value greater than 1? এফোর্ট আর্ম, লোড আর্ম। এফোর্ট আর্ম যদি লোড আর্মের থেকে বেশি হয় তাহলে কিন্তু যেই যান্ত্রিক সুবিধা সেটা কিন্তু 1-এর বেশি হয়। মেইনলি আমরা লিভার এটা কেন ইউজ করি? যাতে কম এফোর্ট দিয়ে বড় কোনো বস্তুকে আমরা সরাতে পারি। লিভারের তোমরা জানো এখানে একটা আলম্ব পয়েন্ট থাকে, একটা থাকে বল বাহু, যেখান থেকে বল অ্যাপ্লাই করছে, এটা যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে এটা বল বাহু, আর এখান থেকে কোনো ভারী বস্তু আমরা ওঠানোর চেষ্টা করছি, তাহলে এটা হবে ভার বাহু বা লোড আর্ম। তো এখানে আমরা প্রেস করি, চাপ দিয়ে এটাকে ওঠানোর চেষ্টা করি। তো এটাই হচ্ছে গিয়ে তোমার এই কনসেপ্ট। আর যার তোমার বলবাহু বেশি হবে, বলবাহু যত বড় বা বেশি হবে তত কিন্তু আমাদের কম এফোর্ট দিতে হবে, আর মেকানিক্যাল অ্যাডভান্টেজ আমরা কিন্তু বেশি পাবো। তো এটাই হচ্ছে এটার পুরো কনসেপ্ট, মেকানিক্যাল অ্যাডভান্টেজ
হচ্ছে কি এফোর্ট আর্ম বাই লোড আর্ম। এফোর্ট আর্ম যদি বড় হয় লোড আর্মের থেকে তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ একের থেকে বেশি হবে, আর আমরা এটাই চাই সবসময়। অ্যান এলিমেন্ট হ্যাজ অ্যান অ্যাটমিক নাম্বার অফ 20 অ্যান্ড ক্যারিজ A+2 চার্জ, হোয়াট ইজ দ্য নাম্বার অফ ইলেকট্রনস ইন ইট। একটি মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 20 এবং চার্জ হচ্ছে +2, এতে ইলেকট্রন সংখ্যা কত রয়েছে? একদম সিম্পল হিসাব, +2 চার্জের অর্থ হলো দুটো ইলেকট্রন বর্জন বা দান করেছে, তাহলে এর ইলেকট্রন সংখ্যা 18, আগে 20টা ছিল এখন 18টা, দুটো দান করে দিয়েছে সেজন্য প্লাস হয়ে গেছে। পারমাণবিক সংখ্যা 20 বিশিষ্ট মৌলটি হলো ক্যালসিয়াম, দুটো ইলেকট্রন ত্যাগ করলে এটা Ca2+ আয়নে পরিণত হয় এবং নোবেল গ্যাস আর্গনের মতো সুস্থায়ী যারা তোমার ইনার্ট গ্যাস তাদের কিন্তু ইলেকট্রন বিন্যাস 288, এভাবে কিন্তু এরা মানে এরা সবসময় চায় নোবেল গ্যাসের মতো মানে একটা ইনার্ট গ্যাসের মতো অবস্থায় আসতে, ইলেকট্রন বিন্যাসের অবস্থায় আসতে, যাতে তারা স্টেবল হয়, কিন্তু স্টেবল তো হতেই পারে না, বরং রিয়াক্ট করে না অন্য মৌলের সাথে। ওয়াই ডাজ ট্র্যাডিশনাল ইলেকট্রিক বাল্ব গ্লো? একটি প্রথাগত বৈদ্যুতিক বাল্ব কেন আলো দেয়? ফ্লো অফ কারেন্ট জেনারেটস হিট হুইচ টার্নস ইন্টু লাইট। তোমরা জানো ফিলামেন্টের কনসেপ্ট তোমরা জানো। ফিলামেন্টের এই দুটো এন্ডের মধ্যে থেকে কী করা হয়? কারেন্ট পাস করানো হয়। এই কারেন্ট পাস করানোর ফলে নাইক্রোম নামক এখানে এক ধরনের স্পেশাল মেটেরিয়াল ইউজ করা হয়, যেটা মধ্য থেকে যখন কারেন্ট পাস হয় তখন রেজিস্ট্যান্সের জন্য এখানে হিট উৎপন্ন হয় এবং হিট উৎপন্ন হওয়ার জন্য কিন্তু এটা গ্লো করে বা আলো দেয়। তো এটাই হচ্ছে কি প্রথাগত ট্র্যাডিশনাল যে ইলেকট্রিক বাল্ব, যেটা থমাস আলভা এডিসন তোমার ইনভেন্ট করেছিল, তার মেইন যে প্রিন্সিপাল সেটা কিন্তু এটাই। বিদ্যুৎ প্রবাহের তাপীয় প্রভাবে হিটিং এফেক্ট অফ কারেন্ট, এর জন্য কিন্তু টাংস্টেনের ফিলামেন্ট যেটা অত্যন্ত উত্তপ্ত হয়ে যায়, সাদা রঙের হয়ে যায়, হোয়াইট হট হয়ে যায় আর আলো ছড়ায়। 27 নম্বর প্রশ্ন আমরা চলে এসেছি, হোয়াট ডাজ ভ্যালেন্সি মিন ইন কেমিস্ট্রিতে রসায়ন শাস্ত্রে যোজ্যতা বলতে কী বোঝায়? কম্বাইনিং ক্যাপাসিটি অফ অ্যান এলিমেন্ট, অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার বা সংযোজন হওয়ার যে ক্ষমতা তাকে কিন্তু যোজ্যতা বলে, কম্বাইনিং ক্যাপাসিটি অফ অ্যান এলিমেন্ট উইথ আদার এলিমেন্ট। হোয়ার শুড দ্য অবজেক্ট বি প্লেস ইন ফ্রন্ট অফ আ কনকেভ মিরর টু গেট অ্যান ইরেক্ট অ্যান্ড ম্যাগনিফাইড ইমেজ অর ফর শেভ করার জন্য অবতল দর্পণে সোজা এবং বড় প্রতিবিম্ব পেতে বস্তুকে কোথায় রাখতে হবে? সোজা এবং বড় প্রতিবিম্ব পেতে গেলে কিন্তু কনকেভ যে মিরর, অবতল দর্পণ, কনকেভ মিরর এরকম হয়। অবতল দর্পণের যেই পোল আর প্রিন্সিপাল ফোকাস তার মাঝে কিন্তু বস্তুকে রাখতে হবে, তাহলে বড় একটা ইমেজ পাওয়া যাবে। মেরু ও ফোকাসের মাঝে বস্তু রাখলে দর্পণটি একটি অসৎ এবং ভার্চুয়াল এবং সোজা, ইরেক্ট আর বিবর্ধিত বা ম্যাগনিফাইড প্রতিবিম্ব গঠন করে, যার ফলে শেভিং করতে সুবিধা হয়। আফটার ব্যালেন্সিং Zn প্লাস HNO3, মানে এটা সমতা বিধান করতে বলেছে। এই তোমার যে ইকুয়েশনটা দিয়েছে, কেমিক্যাল ইকুয়েশনটা, এটার সমতা বিধান করতে বলেছে না কি বলেছে? রাসায়নিক বিক্রিয়াটি সমতা বিধান করলে সহগগুলির মোট যোগফল কত হবে? প্রথমে সমতা বিধান করতে হবে, তারপর সহগগুলোর মোট যোগফল কটা, কোএফিসিয়েন্টগুলোর, সেটা বার করতে হবে। তো দেখো এখানে জিঙ্ক একটা রয়েছে HNO3, ZnNO3 হোল টুয়াইস প্লাস H2। এখানে হাইড্রোজেন কটা রয়েছে? একটা রয়েছে, এখানে দুটো রয়েছে। এখানে জিঙ্ক একটা রয়েছে, তো জিঙ্কের ব্যাপারটা সেম রয়েছে। NO3 কটা রয়েছে? NO3 কিন্তু দুটো তোমার রয়েছে। সমতা বিধান করলে এরকম হবে, Zn যেরকম আছে প্রথমে Znই থাকবে, Zn প্লাস 2HNO3। হাইড্রোজেন ব্যালেন্স করার জন্য হাইড্রোজেনের সাথে মানে হাইড্রোজেনের দুটো মলিকিউল লাগবে আমাদের, 2HNO3, ZnNO3, 2 আনলে তোমার NO3 ও দুটো মলিকিউল পাচ্ছি প্লাস H2। তো এবার যে সহগ জিঙ্কের সাথে রয়েছে 1, কোএফিসিয়েন্ট জিঙ্কের হচ্ছে 1, HNO3 2, ZnNO3 হোল টুয়াইজের 1 আর হাইড্রোজেনেরও 1, তো টোটাল যেই সমষ্টি সহগগুলোর কোএফিসিয়েন্ট আছে টোটাল সেটা হচ্ছে 5। 30 নম্বর প্রশ্ন কী বলেছে? বেগ, ত্বরণ ও সরণ এবং অতিক্রান্ত যেই দূরত্ব তার মধ্যে কোনটি কখনো ঋণাত্মক হতে পারে না? ডিস্টেন্স কভার্ড, অতিক্রান্ত যে দূরত্ব এটা কখনো ঋণাত্মক হতে পারে না। অতিক্রান্ত দূরত্ব একটা স্কেলার রাশি, এটি কেবল মানের ওপর নির্ভর করে। বস্তু গতিশীল থাকলে দূরত্ব সর্বদাই ধনাত্মক হবে, 0 থেকে বেশি হবে। আর বেগ, ত্বরণ, সরণ এগুলো যেহেতু ভেক্টর রাশি, কারণ এগুলো মানও রয়েছে এবং দিকও রয়েছে, তাই এই দিক পরিবর্তনের ওপর ভিত্তি করে এগুলোর মান ধনাত্মক বা ঋণাত্মক বা শূন্য হতে পারে। তো এই গেল আমাদের টোটাল ভিডিও। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট দেখা হবে পরের ভিডিওতে। এবং এই তোমার RRBG গ্রুপ ডির এক্সাম চলছে, এগুলোর এক্সাম অ্যানালিসিস আমি আরও আনবো। তো আমাদের চ্যানেলে বজায় থেকো
সাপোর্ট করো আমাদের, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটাকে সাপোর্ট করো। আর যদি এর পিডিএফ তোমার চাই তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, বা নিচে পিডিএফের জন্য কমেন্ট করে দিও, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলের। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।